বেইল যদি থাকে আপিল যদি নিষ্পত্তি হয়ে থাকে তার বিপক্ষে যায় তাইলে এই জাজমেন্ট কার্যকরী হবে। এবং যারা হয়তো কাস্টডিতে আছে এখন থেকে তাদের সবার জন্য এই রায় অ্যাপ্লিকেবল। কারণ আপনি জানেন আইনি যেটাই থাক আর্টিকেল 111 অফ দি কনস্টিটিউশন অ্যাপেক্স কোর্টের জাজমেন্ট সবার জন্য বাইন্ডিং, হাইকোর্ট ডিভিশন সাবঅর্ডিনেট কোর্ট সবার জন্য। কাজে আজকে থেকে ধরতে হবে মানে দুটো ভাগ, একটা হলো আমৃত্যু কারাদণ্ড আর একটা হলো যাবজ্জীবন 30 বছর। এবং এখানে কিন্তু অ্যাপিলেট ডিভিশন আবার ভাগ করে দিয়েছে, আমি যদি বুঝে থাকি আমার বোঝা ভুল হতে পারে কারণ পুরো টেক্সট এখনো পাইনি। এখন আমৃত্যুটা কখন দিবে আর যাবজ্জীবনটা কখন দিবে এটা আমি যতদূর মনে হচ্ছে নিউজগুলি পড়ে এটা কোর্টের ডিসক্রিপশনের উপর, গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, যেমন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস এখানে মেনশন করে দিয়েছে কোর্ট অথবা ট্রাইব্যুনাল আদালতের উপরেই নির্ভর করবে যাবজ্জীবন দিবে নাকি আমৃত্যু দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করে থাকি নরমালি গ্র্যাভিটি অফ দ্য অফেন্স মানে অফেন্সের অপরাধীর গুরুত্ব বিবেচনায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা বিচার নির্ধারণ করবে। শিশির মনিরের কাছে যাই। শিশির মনির, সেই একই প্রসঙ্গ যদি আমি আপনার কাছে জানতে চাই যে আদেশ আজকে হলো এবং তিনি যেটা বললেন সেটার সঙ্গে আপনি একমত কিনা, এবং যেটা আগে ছিল এবং এই যে যাবজ্জীবন দুটোর আলাদা পার্থক্যটা আসলে কি হলো? আজকে যে রায়টি হয়েছে এটির ক্রাক্স কথাটা হলো যাবজ্জীবন সাজা অর্থ 30 বছর ধরে নিতে হবে। এই যে 30 বছর আমরা ধরে নিব একজন মানুষের যাবজ্জীবন সাজা, তিনি দুই ধরনের বেনিফিট পান। এক ধরনের বেনিফিট পান 35-এর ক অনুযায়ী ডিডাকশন, ট্রায়াল পিরিয়ডে তিনি যে কদিন ছিলেন জেলে এটা বাদ যাবে। আরেকজনের বেনিফিট পান তিনি যখন জেলে থাকেন তখন রেয়াত পান, জেল কোড অনুযায়ী, জেল কোডের আপনার চ্যাপ্টার 21 অনুযায়ী তিনি রেমিশন পান। কতগুলো রেমিশন ভালো বিহেভিয়ারের জন্য, তার উত্তম চরিত্রের জন্য তিনি পান। তো যাকে আমরা বলছি যে 30 বছর যাবজ্জীবন সাজা, তিনি ডিডাকশনও পাবেন, তিনি রেমিশনও পাবেন। কিন্তু আদালত যদি কাউকে বলে দেয় আমৃত্যু কারাদণ্ড হবে, সেক্ষেত্রে তো আসামি তো পাবে না, কোনোটাই পাবে না, স্কোপ নাই। এখন কোয়েশ্চেনটা হলো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো এই যে রেস্ট অফ ন্যাচারাল লাইফের সাজা কি পেনাল কোডে আছে? আচ্ছা, সেই জায়গাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আলোচনা শুরুর আগে একটু আমরা কথা বলেছিলাম যে এই আদেশ আমৃত্যু যে আমৃত্যু কারাদণ্ড যে কার্যকর করা হবে, এটা করার জন্য কি আইন আছে? কোন আইন দিয়ে সেটা করা হবে সেই জায়গাটা যদি একটু দুজনের কাছে জানতে চাইবো, আপনি একটু আগে পরিষ্কার। দণ্ডবিধির 302-এ বলা আছে যদি মার্ডার প্রমাণিত হয় তাহলে সাজা কি হবে? সাজা হবে ডেথ অর লাইফ। এক সময় ছিল যে ডেথ হবে না লাইফ হবে, কোনটা রুল কোনটা এক্সেপশন এই বিতর্ক ছিল। কিন্তু এখনকার যে ক্রিমিনাল পলিসি আছে সেখানে ডেথ হবে অথবা লাইফ হবে। এই লাইফের ব্যাখ্যা যদি 30 ইয়ার্স হয় তাহলে রেস্ট অফ ন্যাচারাল লাইফের সাজা তো আইনে নেই, লতে তো নাই। 302-এ তো এরকম কোনো সাজার ক্যাটাগরি নাই। আজকে আমাদের আপিলেট ডিভিশন যে ইন্টারপ্রিটেশন দিলেন, ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এ থার্ড ক্যাটাগরি অফ সেন্টেন্স, এটার নাম হলো রেস্ট অফ ন্যাচারাল লাইফ, আমৃত্যু কারাদণ্ড, সেটা আসতেছে। এখন কেউ যদি কোয়েশ্চেন করে ভ্যালিডলি ওয়্যার ইজ দি ল, the penal code says what? আমাদের সিআরপিসি কি বলছে? এর মধ্যে সিআরপিসির 367-র 5 ধারায় বলা আছে যে কাউকে যদি ডেথ দেন অথবা লাইফ দেন অথবা কোনো সেন্টেন্স দেন তাহলে দ্য জাজ মাস্ট গিভ রিজনিং। তাহলে এখন আমরা যে রিজনিং দিব তাহলে রেস্ট অফ ন্যাচারাল লাইফের সাজাটা কোত্থেকে আমরা আবিষ্কার করব? আজকের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এটা বলা হলো যে দেয়ার ইজ এ থার্ড ক্যাটাগরি অফ সেন্টেন্স যেটা নাকি রেস্ট অফ ন্যাচারাল লাইফ হবে, এবং কাউকে যদি এটা দেওয়া হয় তিনি রেমিশনও পাবেন না, তিনি ডিডাকশনও পাবেন না। তার মানে এই আদেশের আপনি বলছেন এটা একটা বড় ফাঁক। আমি বলছি যে এই যে থার্ড ক্যাটাগরি অফ সেন্টেন্স ক্রিয়েটেড হয়ে গেল বাই দি জাজমেন্ট অফ দি এপেক্স কোর্ট, এটা কি ডিসক্রিমিনেটরি হয়ে যেতে পারে না? একজন জাজ যদি মনে করেন কাউকে লাইফ সাজা দিবেন তাহলে তার 30 ইয়ার্স হবে। একজন জাজ যদি মনে করেন কাউকে রেস্ট অফ ন্যাচারাল লাইফ দিবেন, আমৃত্যু কারাদণ্ড, তার মানে বিচারকের বিবেচনার উপরে এই সাজাটা নির্ভর করবে। এই সাজা দেওয়ার ক্ষেত্রে কোনো ল নেই। এটি খুবই আমি আপনাকে জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশে there is no sentencing guideline, there is no sentencing policy। আমরা একটু দেখি খুরশিদ আলম সাহেব এই বিষয়ে কি বলেন। আমি আপনার কাছে যাব যে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার আদেশ সাজা দেওয়ার ক্ষেত্রে কোনো আইন নেই যেটা তিনি বলছেন, কোন আইনে তাহলে এই সাজাটা দেওয়া হবে এবং বিচারকের বিবেচনার উপরেই নির্ভর করছে সেটা তিনি বলছেন না। এটা আমি থার্ড ক্যাটাগরি বলবো না, এটা জাজমেন্ট হয়ে গেল বাই প্রনাউন্সমেন্ট ভার্ডিক্ট অফ দ্য অ্যাপিলেট ডিভিশন, এবং অ্যাপিলেট ডিভিশন এটা আইন করে দিল। এটা আপনাকে মানতে হবে যে যাবজ্জীবন বলতে আমরা যা বুঝি, রেস্ট অফ লাইফ বলতেও অ্যাপিলেট ডিভিশনের ব্যাখ্যা অনুযায়ী সেটাই বুঝতে হবে। তবে আজকের রায়টার মাধ্যমে আমি মনে করি গভর্নমেন্টের উচিত সেন্টেন্সিং পলিসির উপর একটা আইন করা। আমাদের দেশে সেন্টেন্সিংয়ের উপর কোনো আইন নেই আমার জানা মতে, এবং ভারতবর্ষে কিন্তু আছে। সেন্টেন্স কতদিন হবে ওনারা কিন্তু
কনভিকশন দিচ্ছে আজকে, সেন্টেন্স ডিক্লেয়ার করছে ডে আফটার টুমরো, 2 দিন পরে 3 দিন পরে। সেন্টেন্সিংয়ের উপর আমাদের দেশের কোনো আইন নাই। আমি মনে করি যখন ফুল ট্যাক্সটা বেরিয়ে যাবে আপিল বিভাগের এই জাজমেন্টে, সরকারের উচিত হবে সেন্টেন্সিং পলিসির উপর আপনার একটা স্ট্যাটিউট করা, অথবা একটা নীতিমালা করা, অথবা একটা আইন করা। কারণ আমরা শর্ট অর্ডার দেখে যেটা বুঝতে পারছি, এটা প্রেডিকশন করছি, কিন্তু রিজনসগুলি আমরা পাচ্ছি না। এখানে কিন্তু মেজরিটি মাইনরিটি আছে, একজন বা দুজন জাজের হয়তো ভিউটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, কী কারণে ডিফারেন্ট, সেটা আমরা বুঝতে পারছি না। আর বাকিদের মানে এগ্রিমেন্ট একই। সেন্টেন্সিং পলিসি যেহেতু এখন আপনি বলছেন সেই নীতিমালাটা তৈরি হয়নি কিংবা পলিসিটা নেই, সরকারের উচিত হবে করা এই জাজমেন্টের আলোকে। তাহলে এই যে আদেশটা হয়ে গেল, তাহলে সেই আদেশটা কার্যকর করার জন্য কি সেন্টেন্সিং পলিসিটা না লাগবে না, না এই আদেশ লাগবে না, আমি সেটা জানতে চাই। না লাগবে না, আজকের রায় যেটা হয়ে গেল আপনাকে ধরে নিতে হবে এটা প্রচলিত আইন, যেহেতু হাইয়েস্ট কোর্টের ভার্ডিক্ট। এখন যদি রেস্ট অফ লাইফ যদি কালকে ডে আফটার টুমরো বা একটা নারী শিশু ধর্ষণের কেসে একটা ট্রাইব্যুনাল বা একটা যুদ্ধ অপরাধীর একটা ট্রাইব্যুনাল কেসে যদি কোনো ট্রাইব্যুনাল আদালত যদি রায় দেয় ওনাকে সাজা দেওয়া হলো রেস্ট অফ লাইফ, ওটাকে ধরে নিতে হবে এই আইন অনুযায়ী, ইটস আইন অ্যাকর্ডেন্স উইথ ল। এখানে প্রশ্ন তোলার অবকাশ নেই আনলেস এন্ড আনটিল এটা আপিলে যদি রিভার্স না হয়। সেই জায়গায় আরেকটা বলছি যে 30 বছর যেখানে বলা হচ্ছে যাবজ্জীবন, সেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই 30 বছর কি প্রযোজ্য? না, আন্তর্জাতিক না, এটা বলে দিয়েছে, এটা বলেছে ইমপ্রিজনমেন্ট লাইফ টিল হিজ ন্যাচারাল ডেথ বাই দ্য কোর্ট / ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। সেখানকার আসামিরা কখনো এই 30 বছরের আওতায় আসছে না, সেখানে ট্রাইব্যুনালে পাচ্ছে না। এখানে ম্যাম একটা কথা আছে, সেন্টেন্সিংটা যদিও জাজের ডিসক্রিপশন হয়, আমি মনে করি ইটস এ জুডিশিয়াল ডিসক্রিপশন। উনি দেখবেন সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত এবং গ্র্যাভিটি অফ দি অফেন্স। এখন উনি এটা দেখে ওনার বিচারিক ক্ষমতা বলে উনি যেটা মনে করবেন উনি সেটা দিবেন। এখানে কিন্তু আমাদের কারো হাত নাই, এবং ওই বিচারক যেই বিচারিক ক্ষমতা প্রয়োগ করবেন ওইটা দেখতে পারবেন উচ্চতর আদালত। আচ্ছা, অ্যাডভোকেট শিশির, আপনি বলছেন যে এখানে কোনো আইন নেই এটাকে কার্যকর করার জন্য, খুরশিদ আলম বলছেন লাগবে না। তো সেই জায়গাটাতে একটা ডিবেট রয়েই যাচ্ছে, আপনি বলছেন দরকার, আবার তিনি বলছেন এই আইন কার্যকর করার জন্য অবশ্যই সেন্টেন্সিং যেটা পলিসি একটা নীতিমালা তৈরি করা দরকার। তো সেই জায়গাটাতে একটা ডিবেট আমি কিন্তু পরিষ্কার হতে পারছি না, আপনি যদি আরেকবার পরিষ্কার করেন। আপনাদের দুজনের মধ্যে একটা আমার মনে হচ্ছে দূরত্ব আছে, সেই দূরত্বের মাঝখানে আমি দূরত্বটা আসলে মূলত এক জায়গায় গিয়ে ঠেকবে, কোথায় দূরত্বটা? কিন্তু খুরশিদ আলম তো বলছে যে কোনো অসুবিধা পড়তে হবে না। ধরুন আমরা একজন মানুষকে ডেথ দিব নাকি লাইফ দিব, এই জন্য সেন্টেন্সিং কি কাজ করে? এগ্রাভেটিং সারকামস্ট্যান্সেস কাজ করে, মিটিগেটিং সারকামস্ট্যান্সেস কাজ করে, হাউ ডায়াবলিক দ্য অফেন্স ইজ, এটা দেখি আমরা। এত কঠিন করে বললে হবে না তো, দর্শক তো এগুলো বুঝবেন, একটু সহজ করে বলেন। এই জায়গাতে সহজ কথাটা হলো যে আপনি একজনকে মৃত্যুদণ্ড দিবেন নাকি আমৃত্যু দিবেন নাকি 30 বছর দিবেন। তাহলে আপনারা এটাতে কেন রিভিউ চাইলেন? তিন ক্ষেত্রেই দেখুন অপরাধটা প্রমাণিত হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে সাজার। 3 ক্ষেত্রেই ধর্ষণ প্রমাণিত হয়েছে, 3 ক্ষেত্রেই মার্ডার প্রমাণিত হয়েছে, কিন্তু মার্ডারটা কি পরিমাণ গ্রুসাম ছিল, কত মার্ডারটা তিনি করেছেন, কি পরিমাণ ডায়াবলিক ওয়েতে করেছেন, এটা দেখে সেন্টেন্সের তারতম্য হয়। আচ্ছা, দিনের বেলা করেছেন, প্ল্যান করে করেছেন, এট দ্য হিট অফ দ্য মোমেন্ট করেছেন, অন্যের প্ররোচনায় করেছেন, টেন্ডারাইজে করেছেন, নাকি চিন্তা ভাবনা করে করেছেন, এগুলো দেখতে হয় কনভিকশনের পরে। তিনি রাইটলি বলেছেন, আমাদের দেশে ধরুন এক সময় আইন ছিল 3 বছরের জন্য, যে দোষী কি নির্দোষ এটা প্রথম সাব্যস্ত হবে, এরপরে সাব্যস্ত হবে সাজা কি হবে। ইন্ডিয়ার সিআরপিসিতে এখন এই পলিসি আছে, প্রথম তারা সিদ্ধান্ত নেয় এই লোকটা কি দোষী নাকি নির্দোষ। যদি দোষী প্রমাণিত হয় আরেকটা কোর্টে শুনানি হয়ে গিয়ে সেখানে নির্ধারণ করা হয় যে তাহলে এবার দোষিত হয়ে গেলেন তিনি, এখন সাজা কি হবে। ধরুন 19 বছর বয়সের একজন মানুষ, তিনি অপরাধ সংগঠন করলেন, তার বয়সটা খুবই টেন্ডার এজ, তার মধ্যে ইমোশন ওয়ার্ক করে, সে ইমোশনাল এক্সিউবারেন্সে কাজ করতে পারে, সে মানসিকভাবে খুব ভোলেটাইল থাকে, তার সাজা আর যে সিরিয়াল কিলার তার সাজা তো সেম হওয়া উচিত নয়, কিন্তু দুজনেই তো দোষী সাব্যস্ত করে ফেললাম আমরা। এইগুলো বিবেচনা করার জন্য সেন্টেন্সিং গাইডলাইন আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, কানাডায় আছে সেন্টেন্সিং গাইডলাইন। আমরা ঠিক করেছি তিনি দোষী, কিন্তু কতগুলো ফ্যাক্টর বিবেচনা করতে হবে সেন্টেন্স ঠিক করার আগে। আমি আমৃত্যু দিয়ে দিলাম, কাকে আমি আমৃত্যু দিয়েছি? একজন শিশুকে? আমি কাকে আমৃত্যু দিয়ে দিব? যার বয়স, যে জীবনের প্রথম অপরাধ করেছে তাকে আমি আমৃত্যু সাজা দিয়ে দিব? নাকি রিপিটেড যিনি অপরাধ করছেন, সোসাইটিতে আসলে তাকে ডেঞ্জার মনে করা হচ্ছে, তাকে আমি জেলে রাখতে চাই? একজন সন্ত্রাসী যে নাকি 10টা মামলার আসামি, 10টা মামলায় তার সাজা হয়েছে, 11তম মামলার সাজার প্রশ্ন আসলো, তাকে আমি যা সেন্টেন্স দিব? একটা শিশু যার 19 বছর বয়স, সে প্রথম অপরাধ করেছে,
একটি প্রেমের সম্পর্কের কারণে অপরাধ করেছে, ইমোশনাল কারণে অপরাধ করেছে, তাকেও আমি সেই সাজা দিব? এটি তো হতে পারে না। এই জন্যই সেন্টেন্সিং পলিসি দরকার হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জন্য সেন্টেন্সিং পলিসি আছে। আমরা ইংল্যান্ডে দেখেছি, আমেরিকায় দেখেছি, সেন্টেন্সিং পলিসি করেছে। ওনারা বলেছেন হ্যাঁ তিনি দোষী, কিন্তু তার ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টর আর তার ক্ষেত্রে ফ্যাক্টর আমি পরিষ্কার হয়েছে, আমার জায়গা থেকে পরিষ্কার হয়েছে, নিশ্চয়ই দর্শকও পরিষ্কার হয়েছেন বিষয়গুলোতে। কিন্তু এখন আরেকটা যেটা যে আপনারা রিভিউ চেয়েছেন, অনেকেই বলছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর যে বিষয়টিকে করার জন্য আপনারা আসলে এইটাতে রিভিউ চেয়েছেন, এটার ফলে কি দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধাপরাধী মামলার যিনি আসামি তিনি কি কোনো সুবিধা পাবেন? কারণ এটা তো যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য না। সেই জায়গাটা যদি এই কথা বলে থাকেন তাহলে তিনি আজকের আদেশটি পড়েননি। এর চেয়ে বেশি মন্তব্য করার কিছু থাকবে না, কারণ এই দেশে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আন্ডারে যে সমস্ত সাজা হবে সেই ক্ষেত্রে 35 ক এর যে বিধান, অর্থাৎ ডিডাকশন বা রেমিশনের যে বিধান, রেয়াতের যে বিধান, বাদ দেওয়ার যে বিধান, এটা প্রযোজ্য হবে না, এটা এক্সেপশন। আর নর্মাল আইনে পেনাল কোডে যেগুলো হবে, অন্যান্য যে স্পেশাল আইনে যেগুলো হবে, সেখানে যাবজ্জীবন সাজার যে ইন্টারপ্রিটেশন থাকবে এটা 30 বছর ধরে নিতে হবে। সুতরাং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ইজ এন এক্সেপশন, ইট ইজ নট বি কভার্ড বাই দিস। এটার মধ্যে আইনের এই একটা আওতায় পড়ছে না, এটা যে প্রযোজ্য না, সুনির্দিষ্টভাবে অর্ডারই বলে দেয়া স্পষ্টই বলা আছে। এটাও আমি পরিষ্কার হয়ে গেলাম। এখন খুরশিদ আলম সাহেব, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, পুরো বিশ্ব যেখানে সংশোধনমূলক বিচার প্রক্রিয়ায় হাঁটছে, তখন এই ধরনের দীর্ঘমেয়াদী সাজা আসলে এই বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন? দেখুন আপনি একটা রেশিও দেখেন, আজকে যে ডাটাটা পেলাম যে 5052 জন লাইফ সেন্টেন্স মানে যাবজ্জীবন সাজা, এটা রেশিও আপনি করেন অনেক কম, অনেক কম। আপনার যদি এক্সাম্পলারি যদি পানিশমেন্ট না হয়, এটা তো সমাজ তো আপনার থামবে না, সমাজকে রেস্ট্রেইন করতে হবে বাই ডিন্ট অফ জুডিশিয়াল ভার্ডিক্ট। এই ভার্ডিক্ট দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু ভার্ডিক্টটার একটা মানে হলো সংশোধন। যিনি এই লোক উনি জানতে পারবে এই ধরনের অপরাধ করা আমার উচিত হয়নি, ভিজাভিস তার সঙ্গে আর যারা অফেন্স করে বা করবে বা করার করছে, তারাও একটা লেসেন পেল, আমাকে রেহাই পাওয়া যাবে না অপরাধ করে। যেমন আপনি ধরেন রেপ বাড়ছে, দ্যাটস ট্রু, কিন্তু রেপের এখন কিন্তু একটা হয়ে গেছে লাইফ, মানে ট্রান্সপোর্টেশন ফর লাইফ, মানে আপ টু 30 ইয়ার্স তাকে খাটতে হবে। যদিও রেপের সংখ্যাটা এখনো কমেনি, এটা কিন্তু সমাজের মধ্যে একটা আমি মনে করি সংশোধনের কাজ করে রায়গুলো। তবে হ্যাঁ, মানে এই দীর্ঘমেয়াদী সাজাটাও একটা সংশোধনের কাজ করবে অবশ্যই, এবং রেশিও তো অনেক কম। আমার লোক সংখ্যা কত? আমার তো মনে হচ্ছে 15 থেকে 16 কোটি, এবং সেখানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলো আজকের ডেটা অনুযায়ী 5052 জন, তো অনেক কম। এখনো তো অনেক কম। আমার দেশ সেই পর্যায়ে তো এখনো যায়নি, আমার দেশ এখনো অনেক কন্ট্রোলের মধ্যে আছে, এবং বাই ডিন্ট অফ জুডিশিয়াল ভার্ডিক্ট এটা আরও কন্ট্রোলে যাচ্ছে। কাজে এটা আমি মনে করি ইটস এন কন্ট্রিবিউশন অফ দি জুডিশিয়ারি, এটা মাথায় রাখতে হবে। আমার দেশে যদি আজকে 5 লক্ষ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি থাকতো, তাহলে একটা কথা ছিল 16 কোটি লোকের মধ্যে মাত্র 5052 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আর যুদ্ধাপরাধের মামলায় বলেন টিল ডেথ কজন হাতে কোনো, আমার মনে হয় 15 জন 20 জনও তো হবে না। সারা পৃথিবী একই জায়গা যেখানে সংশোধনমূলক একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হাঁটছে, সেখানে এই যে দীর্ঘমেয়াদী সাজা 30 বছর, সেটা কি কতখানি যুক্তিযুক্ত? এটা থিওরি আছে, পানিশমেন্ট থিওরি। সবচেয়ে প্রমিনেন্ট থিওরিটা হলো রিফরমেটিভ থিওরি। আপনি দেখবেন আমাদের জেল গেটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কেউ গেলে বড় করে লেখা আছে, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তো হোয়াট ইজ দি পারপাস অফ ইনকারসিরেশন? একজন মানুষকে আটকিয়ে রাখার পারপাস কি? তাকে মেরে ফেলা, তাকে পরিবার থেকে সেক্লুড করে রাখা? এটা তো কোনো পারপাস হইতে পারে না। পারপাস হলো সে যেন রিফর্ম হয় ভবিষ্যতে, কারণ ক্রাইমটাকে ধরে নেওয়া হয় শুধু ব্যক্তির দোষ না, ক্রাইমটা সোশ্যাল ফ্যাক্টরে জড়িত। আমি আপনার সঙ্গে একটু আগে আলাপ করতেছিলাম, একজন মানুষ বেকার, একজন মানুষের কর্ম নাই, তার ক্রাইম করার প্রবণতা আর একজন ধনী মানুষের ক্রাইম করার প্রবণতা সেম হয় না। একজন মানুষ রিক্সা চালায়, তার ক্রাইম করার প্রবণতা, আর একজন মানুষ অট্টালিকায় বসে থাকেন, তার ক্রাইম করার প্রবণতা এক হয় না। একজন রিক্সা চালককে তো আর আপনি মানি লন্ডারিং এর জন্য দায়বদ্ধ করতে পারবেন না, ইট ইজ ইম্যাটেরিয়াল, ইমপ্র্যাকটিক্যাল। তাহলে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি জাজড ইন্ডিভিজুয়ালি। এটি হলো পারপাস অফ দি পানিশমেন্ট। এখন আমি যদি কাউকে আমৃত্যু রেখে দেই, তাহলে সে কবে রিফর্ম হবে? আমাকে তো পারপাস থেকে রিফর্ম করা। হ্যাঁ, সোসাইটি জুডিশিয়ারি যদি এরকম সিদ্ধান্তে এসে যায় যে এই লোকটিকে আর কোনো রিফর্ম করার সুযোগ নেই, ইট ইজ দি এন্ড অফ দি হোপ, কোনো হোপ নেই, নো রিফরমেশন হোপ, তাহলে তার ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। মৃত্যুদণ্ড হয়ে গেলে তাকে মেরেই ফেললেন। সেকেন্ড হতে পারে তাকে আমৃত্যু কারাদণ্ডে আটকিয়ে রাখলেন, তার মানে আপনি সিদ্ধান্ত নিলেন দেয়ার ইজ নো হোপ।
আর যার হোপ আছে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাকে তো ডিডাকশন দিতে হবে, তাকে তো রেমিশন দিতে হবে, তাকে তো সোসাইটিতে এসে কাজ করার সুযোগ দিতে হবে, তাকে তো পরিবারের সঙ্গে থাকতে দিতে হবে। পারপাস অফ দ্য পানিশমেন্ট ইজ রিফরমেশন, নট রেট্রিবিউশন। তার মানে শিশির মনিরেরও দ্বিমত আছেন আপনার সঙ্গে, তিনি দ্বিমত প্রকাশ হ্যাঁ, করলেন একটি বিষয়, এখানে। জি, হ্যাঁ, জি। একটি বিষয় আমি বলি, দেখেন রিফরমেশন যেটা, এটা কিন্তু আমাদের চিলড্রেন অ্যাক্টের ক্ষেত্রে হচ্ছে। আপনি দেখবেন সাম্প্রতিককালে চিলড্রেন অ্যাক্টে যে মামলাগুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে, এখানে কিন্তু সিরিয়াসলি একটা রিফরমেশন হচ্ছে এবং খুব ড্রাস্টিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন কতদিন আগে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রায় দিল, সে তার বাড়িতে থাকবে এবং তাকে দেখভাল করবে এবং প্রতি 1 মাস পর পর কোর্টে রিপোর্ট করবে। এটা কিন্তু খুব একটা সিরিয়াস জাজমেন্ট, খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট। এবং এটা 10 কি 15 বছর আগে আমাদের জাস্টিস ইমান আলী সাহেব, এখন যিনি আপিল বিভাগের বিচারপতি, উনি যখন সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টে ছিলেন, তখন উনি এই ধরনের একটা অর্ডিন্যান্স 1960 আওতায় একটা জাজমেন্ট দিয়েছিলেন। এটা কিন্তু সিরিয়াস একটা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন উইথ রিগার্ড টু দ্য রিফরমেশন। আর যেটা শিশির মনির বললেন, ওনার সঙ্গে আমি একমত, কিন্তু ছোট্ট জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করছি। যেমন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এখানে তো আপনার রিফরমেশনের কোনো সুযোগ নাই। একটা হিউম্যানিটির এগেইনস্ট অপরাধ, আপনি একটা মানব জাতির এগেইনস্ট অপরাধ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আমরা যাকে বলি, যার ট্রায়াল করছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, একটা দেশের একটা জেনারেশন ধ্বংস করে দিছে, সেখানে তো রিফরমেশনের কোনো সুযোগ নাই। এখানে তার মগজ ধোলাই হয়ে গেছে। কাজে এই ক্ষেত্রে আনটিল মানে ন্যাচারাল ডেথ পর্যন্ত আমি মনে করি এটাই যুক্তিযুক্ত, যদিও আমরা পুরো জাজমেন্টটা পেলে হয়তো বুঝতে পারবো। আমার এই আজকে আদেশের পর আমার কাছে কিছু সহজ সহজ বিষয় আমার জন্য মনে হচ্ছে বোঝার জন্য, যে আজকে যে আদেশটা হলো দীর্ঘমেয়াদী সাজা আমত্ত 30 বছর, তো সেই জায়গাটাতে আমাদের কারাগারগুলোতে এমনি অপরাধীরা উপচে পড়া ভিড় একটা আছে, অপর্যাপ্ত আছে, স্যানিটেশন সমস্যা আছে, নানান কিছু ধরনের আমাদের সংকট রয়েছে কারাগারগুলোতে। কিন্তু এই যে এই সাজাটা নতুন করে এই যে কারাগারগুলোতে একটা বাড়তি চাপ তৈরি করবে কিনা? না ম্যাম, এটা আমি আপনার কিছু ইনফরমেশনের ঘাটতি আছে। জি, জি। এটা ছিল যখন আপনার পুরনো ঢাকায় জেলখানাতে ছিল, কাশিমপুরে চলে যাওয়া, তো সেই কাশিমপুর জায়গাটা, চলে হ্যাঁ, গেছে, ঢাকার যেমন কেরানীগঞ্জে চলে গেছে। কেরানীগঞ্জে চলে গেছে, কেরানীগঞ্জে হ্যাঁ। টোটালি ডিফারেন্ট। আপনি গিয়েছেন কিনা আমি জানি না। আমি গিয়েছি। হ্যাঁ, একদম ডিফারেন্ট সিনারিও। এখন প্রচুর জায়গায় খালি আলাদা ডরমেটরির মতো করে আছে। আর কাশিমপুর তো বিশাল এলাকা এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলখানা কিন্তু এভাবে কিন্তু ডেভেলপ হচ্ছে। আপনাকে একটু সময় দিতে হবে, কিন্তু এটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আগে সেই পুরনো ঢাকার যে ঘিঞ্জি এলাকা, একটা রুমের মধ্যে 50 জন থাকা, 4টা কম্বল ভাগ করে, সেটা কিন্তু এখন নাই। মানে তাই অপরাধীও বাড়ছে, অপরাধীদের জায়গাও বাড়ছে, জায়গা বাড়ছে, সুযোগ সুবিধা বাড়ছে, আচ্ছা, এবং আচ্ছা। রিফরমেশনের জন্য তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে। অপরাধী বাড়ছে, অপরাধীদের রাখবার জায়গাও বিস্তর বড় হচ্ছে, কিন্তু এটা কি বাড়তি চাপ হবে কিনা সেটা শিশির মনি যে কথাটা বললো খুব ইম্পর্টেন্ট, যে রেমিশন দিচ্ছে তার গুড বিহেভিয়ারের উপর। সে যদি ভালো কাজ করে দেখাতে পারে, জেল কর্তৃপক্ষ যদি স্যাটিসফাইড হয়, না ও খুব ফ্যান্টাস্টিক, হয়তো একটা ভুল করে ফেলছে, সেই রেমিশনটা কিন্তু যারা লাইফ ট্রান্সপোর্টেশন তারা তো পাচ্ছে, এবং তারা হয়তো একটা পর্যায়ে দেখা যাবে যে 12 বছর পরে সে বেরিয়ে গেছে, এমনও হতে পারে 15 বছর পরে বেরিয়ে গেছে। মানুষ তো চেঞ্জ হয়, কিন্তু একটা জায়গায় তো আপনার দেখতে হবে, যেখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এইসব জায়গায় তো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরেকটা বোধহয় আরেকটা বিষয়, যারা আমৃত্যু সাজা আসলে কোন কোন অপরাধগুলোর ক্ষেত্রে হবে, হ্যাঁ, এই জায়গাটা একটু যদি মিস্টার খান যে কথাটা বলেছেন আর কি, আমি একটু রেফার করি। হ্যাঁ। তিনি বলেছেন যে কয়েকদিন আগে একটা রায় হয়েছে হাইকোর্টে, যে বাড়িতে থেকে সংশোধন হবে। আমার সৌভাগ্য হয়েছিল ম্যাম আইনজীবী হিসেবে কাজ করা, আই ওয়াজ দি লয়ার। তো সেখানে মতিমাতবর নামে একজন লোক, যখন আদালত সিদ্ধান্ত নিলেন তাকে সাজা দিবেন, সাজা বহাল রাখবেন, কনভিকশন দিবেন, আমি তখন আদালতের কাছে বললাম যে এই লোকটি তো 20 মাস জেলে ছিল, তার মা আছে, তার 3টি সন্তান আছে, জীবনে এটাই তার ফার্স্ট অপরাধ, আর কোনো অপরাধের রেকর্ড নাই, আপনি আবার থেকে জেলে পাঠাবেন? আপনি তো তাকে সংশোধন করতে চান। হোয়াট ইজ দি পারপাস অফ দি প্রবেশন অর্ডিন্যান্স 1960? পারপাস কি? যেন সংশোধিত হতে পারে। কারাগার তো এক ধরনের সংশোধনাগার, হ্যাঁ, অবশ্যই একটা ধরনের। সেটা যদি সোশ্যাল ইন্টিগ্রেশন তো করতে হবে একজন মানুষকে। সোশ্যাল ইন্টিগ্রেশন যদি করতে না পারলাম, আমি একজন মানুষকে রেখে দিলাম, সোসাইটির লাভ কি হবে? হাউ দ্য সোসাইটি উইল বেনিফিটেড? এই বেনিফিটের জন্য আমি যদি সোসাইটিতে তাকে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে সোসাইটি গর্ব করে বলতে পারবে যে আমার সিটিজেনের 100 জন মানুষকে আমি সংশোধন করি। আমাকে বোধহয় সময় শেষের পথে একটু যদি ছোট করে দুজনকে কাছে, আমি তো আসলে সাজাটা 30 বছর কোন কোন অপরাধের ক্ষেত্রে হবে? দেখুন, 30 বছর সাজা যে সমস্ত আমাদের আইনে পেনাল করে, যেমন হত্যা মামলা, এই হত্যা মামলার ক্ষেত্রে বলা আছে ডেথ হবে অথবা লাইফ হবে। এই লাইফ বলতে বোঝাবে 30 বছর সাজা, যদি না আদালত সুনির্দিষ্টভাবে বলে দেয়, ঘটনার পরস্পরগত বিবেচনায় সুনির্দিষ্টভাবে যদি বলে যায় যে আমৃত্যু হবে, তবেই আমৃত্যু হবে,
আইনে কিন্তু আমৃত্যু সংজ্ঞার ডেফিনিশন নেই। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। খুরশিদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিশির মনির, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আইন আসলে বোধহয় খুবই সোজা সাপটা জিনিস, কিন্তু আইনের ব্যাখ্যা অত্যন্ত জটিল। সেই জটিলতার জায়গা থেকে আপনারা দর্শক কতটা আজকে সহজ করে বুঝতে পারলেন, কিংবা ওনারা আপনাদেরকে বুঝতে পারলেন সেটা আমি খুব জানি না। তবে আমার মনে হয় দর্শকদের দুজন বিজ্ঞ আইনজীবী সহজ করে এই 30 বছর আর আমৃত্যুর বিষয়টা পরিষ্কার করতে পেরেছেন। আমি তো পরিষ্কার হয়ে গেছি। প্রিয় দর্শক, আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।